আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য হাজির হয়ে গেলাম তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের থার্ড ক্লাস নিয়ে। তো আজকে আমরা এই একটি ক্লাসেই সম্পূর্ণ তোমাদের তৃতীয় পরিচ্ছদ সমাপ্ত করবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। পরিচ্ছদ 3, বাংলা ভাষার রীতি ও বিভাজন। দেখো, অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে। রীতি বলতে পদ্ধতি, ঠিক আছে, ভাষার পদ্ধতি, কথ্য ভাষা রীতি ও লেখ্য ভাষা রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে অধিকাংশ ভাষায় কয়টা রীতি থাকে? দুইটা রীতি। একটা হচ্ছে কথ্য ভাষা রীতি, মানে মুখে কথা বলার যে পদ্ধতিটা, আরেকটা হচ্ছে লেখ্য ভাষার রীতি, সেটা হচ্ছে লিখন পদ্ধতি। আচ্ছা, এবার কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি। এই মান্য শব্দের অর্থ হচ্ছে আদর্শ, ঠিক আছে, মান্য বা প্রমিত কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। এই আঞ্চলিক কথ্য রীতি হচ্ছে আঞ্চলিক, ঠিক আছে, অঞ্চল ভেদে বিভিন্ন অঞ্চলে যে কথ্য রীতি সেটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। আর প্রমিত বা মান্য, ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ কথ্য রীতি, মানে শুদ্ধ শুদ্ধ ভাষা, শুদ্ধ বাংলা একেবারে, ঠিক আছে। দেখা গেছে আমরা আঞ্চলিকভাবে যদি কথা বলি, এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে গিয়ে কথা বললে সেটা বুঝতে পারে না। তো সেই জন্য যে শুদ্ধ যে রীতি সেটাকেই বলা হয় মান্য বা প্রমিত রীতি। আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি, কাব্য রীতি। তো এখানে এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে প্রমিত রীতি কিন্তু কথ্য ভাষার মধ্যেও আছে, লেখ্য ভাষার মধ্যেও আছে। তবে সাধু ও কাব্য রীতি এই দুইটাই শুধু লেখ্য ভাষা, ঠিক আছে। আর লেখ্য ভাষায় কিন্তু আঞ্চলিক রীতি নেই, আঞ্চলিকটা হচ্ছে শুধু কথ্য ভাষা। আর সাধু ও কাব্য রীতি এই দুইটা হচ্ছে শুধু লেখ্য ভাষা। আর প্রমিত রীতি কিন্তু কথ্য এবং লেখ্য উভয় জায়গাতেই আছে। তো এই ব্যাপারগুলোতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে, মনোযোগ সহকারে পড়তে হবে। তো একে একে এসব রীতি সম্পর্কে আলোচনা করা হলো। তো দেখো, আমরা সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষা রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়। স্থান ও কাল ভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। এক স্থান থেকে অন্য অঞ্চলের অন্য স্থানের কথাবার্তার মধ্যে যে একটা পার্থক্য, সেটা হচ্ছে কথ্য ভাষা রীতির কারণে। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। এটা একটু মনে রাখতে হবে যে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয় সেটা কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে। তো এই হচ্ছে আমাদের কথ্য ভাষা রীতি। তারপরে আসি আঞ্চলিক কথ্য রীতি। আচ্ছা, কথ্য ভাষা রীতির মধ্যেই কিন্তু আঞ্চলিক কথ্য রীতি। আমরা জানি কথ্য ভাষার দুইটা রীতি আছে, একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি, আরেকটা হচ্ছে মান্য বা প্রমিত কথ্য রীতি। তো আঞ্চলিক কথ্য রীতি, কথ্য রীতির অঞ্চল ভেদ সহজে বোঝা যায়। এই অঞ্চল ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়। এটা পরীক্ষা আসবে না, তবে একটু জেনে রাখা ভালো যে অঞ্চল ভেদ সাধারণত অঞ্চলের নামের সাথে পরিচিতি পায়, ঠিক আছে। কোনো অঞ্চলের ভাষা, যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা, ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে উপভাষা কি। উপভাষা হচ্ছে ভাষার আঞ্চলিকতা, অঞ্চলভেদে যে ভাষার পার্থক্য সেটাই হচ্ছে উপভাষা। তো প্রথমে দেখো বাঙালি, বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের ভাষা। এখানে এই বিষয়টা মনে রাখবা যে বাঙালি হচ্ছে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের ভাষা। এরপরে পূর্বী, বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল। এখানে তুমি শুধু এতটুকু মনে রাখবা, পূর্বী বাংলাদেশের পূর্ব অঞ্চলের, পূর্বী পূর্ব অঞ্চলের, কোথাকার বাংলাদেশের পূর্ব অঞ্চলের। এখানে যে আসাম, ত্রিপুরা, বরাক এত কিছু লাগবে না, তুমি শুধু মনে রাখবা পূর্বী পূর্বাঞ্চলে। তারপরে বরেন্দ্রী, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল। যেমন উত্তরে আমাদের কি আছে, এই রাজশাহী, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, এইখানকার ভাষা হচ্ছে বরেন্দ্রী। দেন হচ্ছে কামরূপী, কামরূপী বিহারের পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, বাংলাদেশের এই এত কিছু লাগবে না, তুমি মনে রাখবা কামরূপী রংপুর অঞ্চলের ভাষা। রংপুর অঞ্চলের যে আঞ্চলিক ভাষা সেটা হচ্ছে কামরূপী।
তো এই পয়েন্টটা মনে রাখবে, এটাই আসতে পারে পরীক্ষায়। তারপর রাঢ়ী, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ বলতে কি, এই যে আমরা সংক্ষেপে কলকাতার আশপাশ জুড়ে যে অঞ্চলগুলো আছে বাংলাদেশের পশ্চিমে, ভারতের যে অংশ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপর ঝাড়খণ্ডী, পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের, ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল। তো ঝাড়খণ্ডের ভাষা ঝাড়খণ্ডী, ঠিক আছে, এইভাবে মনে রাখবা। তাহলে আমি এখানে সংক্ষেপে বিষয়গুলো আবার একটু বলি। বাঙালি বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চল, পূর্বী এটা মনে রাখবা বাংলাদেশের পূর্বাঞ্চলের ভাষা, বরেন্দ্রী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ভাষা, কামরূপী এটা রংপুর অঞ্চলের ভাষা, রাঢ়ী ঝাড়খণ্ডী, রাঢ়ী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডী পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল ও ঝাড়খণ্ডের প্রভৃতি উপভাষার নাম। তাহলে এগুলো কিন্তু আঞ্চলিক ভাষা, আর এই অঞ্চলভেদে ভাষার যে পার্থক্য সেটাই হচ্ছে কি আমাদের উপভাষা। এরপর আসি মান্য বা প্রমিত কথ্যরীতি। মান্য বা প্রমিত কথ্যরীতি হলো শিক্ষিত নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা। শিক্ষিত নাগরিক বাঙালি, তো এটা হচ্ছে আদর্শ ভাষা। মনে রাখবা যে মান্য বা প্রমিত কথ্যরীতি এটা হচ্ছে ভাষার আদর্শ রূপ, শুদ্ধ রূপ, ঠিক আছে, সোজা বাংলা বলতে গেলে শুদ্ধ। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বেতার টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্য, এই যে বেতার টেলিভিশনে প্রচারিত, ঠিক আছে, আমরা যে খবর সংবাদ শুনি, নিউজ শুনি, এগুলো হচ্ছে কি মান্য বা প্রমিত কথ্যরীতিতে। ওইখানে যেহেতু কেউ আঞ্চলিক ভাষায় খবর পড়বে না, নোয়াখালীর, বরিশালের, ঠিক আছে, এগুলো খুবই সিম্পল, খুবই জাস্ট একটু ভাষা মনে রাখবে, এগুলো মুখস্থ করার কিছুই নেই। সংবাদ উপস্থাপনায়, সভা, সেমিনারের আলোচনায়, কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতি হলো প্রমিত লেখ্যরীতির ভিত্তি। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে মান্য বা প্রমিত কথ্যরীতিতে কম বেশি তফাৎ থাকে। হ্যাঁ, প্রমিত কথ্যরীতিতে কিন্তু সামান্য কম বেশি পার্থক্য থাকে, ঠিক আছে। আচ্ছা, সেই পার্থক্যটা কিসের উপরে? যে জীবিকা, শিক্ষা, সংস্কৃতি ভেদে। আচ্ছা, এরপর সেই লেখ্য ভাষারীতি। দেখো, লেখ্য ভাষারীতি, লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এই তথ্যটা মুখস্থ রাখতে হবে, একেবারে সম্পূর্ণ মুখস্থ, যে বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ, ঠিক আছে। বাংলা ভাষায় যে সাহিত্য রচনা শুরু হয়েছে, সর্বপ্রথম যা কিছু লেখা হইতো ওই বিষয়টাই হচ্ছে চর্যাপদ, ঠিক আছে। এই চর্যাপদ সম্পর্কে তোমরা অনেক কিছু জানবে, এগুলো হচ্ছে জাস্ট কবিতা টাইপের, ঠিক আছে। আবার এমন কিছু কবিতা যেগুলো গানের মতো করে গাওয়া হয়তো, নানান কথা আছে এখানে। তো তুমি জাস্ট এতটুকু মনে রাখবা যে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে এটি রচিত। এই তথ্যটা একটু প্রায় 1000, এটা কিন্তু এক্স্যাক্ট 1000 না, ঠিক আছে, হিসাব করতে গেলে 1200-1400 এরকম একটা সময়। দেখো যে চর্যাপদ রচনা নিয়ে যদি আমি একটু বলি, তোমাদের বইতে এখানে নাই, তো সপ্তম শ্রেণীতে এই বিষয়টা আছে যে চর্যাপদ রচনা নিয়ে বাংলা সাহিত্যের প্রখ্যাত দুজন সাহিত্য বিশারদ, একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি ভাষাবিজ্ঞানী, ওনার মতে এই চর্যাপদ রচনা হয়েছে 7ম শতকে, অর্থাৎ 650 সালের মাঝামাঝি, 7ম শতকের মাঝামাঝি। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার সূচনা হয়েছে 10ম শতকের মাঝামাঝি, অর্থাৎ 950 সালের দিকে। তো যাই হোক, তুমি এখানে মনে রাখবে যে বাংলা ভাষার বয়স প্রায় 1000 বছর, ঠিক আছে। আর বাংলা ভাষার প্রাচীন যে নিদর্শন সেটা হচ্ছে চর্যাপদ। এরপর আসি ব্যবহারিক প্রয়োজনে ক্রমে এই লেখ্য গদ্যরীতির জন্ম হয়, ঠিক আছে। এই যে লেখ্য গদ্যরীতি, তোমরা কি জানো গদ্যরীতির জনককে বাংলা সাহিত্যে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি বলে দিলাম। তো 19 শতকের সূচনায় লেখ্য ভাষারীতি হিসেবে সাধুরীতি প্রভাবশালী হয়ে ওঠে, ঠিক আছে। এই যে সাধুরীতি, এই সম্পর্কে আমরা একটু পরে আরও দেখব যে সাধুরীতিটা আসলে কি। তো সংক্ষেপে একটু বলে রাখি, এই সাধুরীতি হচ্ছে, এটা শুধু একটা লিখন পদ্ধতি, মানে লেখ্যরীতি ভাষার, এটা কিন্তু মানে নাটক বা সংলাপ বা কথা বলার ক্ষেত্রে কিন্তু এটা উপযোগী না, শুধু লেখার একটা রীতি হচ্ছে সাধুরীতি। 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়। দেখো, 20 শতকের শুরুর দিকে চলিত রীতির জন্ম হয়, আবার 19 শতকে সাধুরীতির জন্ম হয়, ঠিক আছে। 19 শতকের মাঝামাঝি সময়ে সাধুরীতির জন্ম হয়, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে। আর 20 শতকের শুরুর দিকে রবীন্দ্রনাথের ভাস্তি জামাই প্রমথ চৌধুরী
ওনার হাত ধরে এই যে চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক আছে, তোমরা এই ব্যাপারে সামনে আরও জানবে। এরপরে আসি, 20 শতকের দ্বিতীয় ভাগেই চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। 20 শতকের দ্বিতীয় ভাগেই, অর্থাৎ 1950 সালের পরবর্তী যে সময়টা, সেটা হচ্ছে 20 শতকের দ্বিতীয় ভাগ। সে সময় চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে বাংলাভাষীরা অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত বাংলাকেই প্রাধান্য দিয়ে থাকে। এটাকেই প্রাধান্য দেবে, কারণ এটা সর্বজন স্বীকৃত এবং এটা শুদ্ধ বাংলা। এরপর আসি সাহিত্যিক ভাষারীতি। সাহিত্যিক ভাষার বাক্যরূপ এবং অর্থ প্রায় সাধারণ ভাষারীতি থেকে আলাদা হয়ে থাকে। সাহিত্যিক ভাষা মানে হচ্ছে কি, কবি সাহিত্যিকরা যে লেখালেখি করে যেই পদ্ধতিতে, কবিতায় ভাষার এই পার্থক্যের পরিমাণ খুবই বেশি। কবিতার ক্ষেত্রে সাহিত্যিক ভাষারীতির খুব পার্থক্য দেখা যায়, কারণ কবিরা ছন্দ মিলানোর জন্য নানানভাবে, মানে লাইনের যে সুর সেগুলো মিল করার জন্য তারা অনেকভাবে এই ভাষার রীতি ব্যবহার করে থাকে। ঠিক আছে, যেমন তোমরা যদি আমরা গানের মধ্যে শুনি কি, যে খাইরুল্ল তোর লম্বা মাথার কেশ, আসলে মাথা তো আর লম্বা হয় না, ঠিক না? এগুলো জাস্ট এই একটা সাহিত্যিক একটা ভঙ্গিমা, এভাবেই বলা হয় বা এভাবেই লেখা হয়। তো দেখো, বাংলা কাব্যরীতি আবার দুই ভাগে বিভক্ত, পদ্য কাব্যরীতি ও গদ্য কাব্যরীতি। পদ্য কি? পদ্য হচ্ছে কবিতা, তাহলে কবিতা লেখার যে রীতিটা সেটা হচ্ছে পদ্য কাব্যরীতি, আর গদ্য হচ্ছে তোমাদের যে গদ্যাংশ, এই গদ্য কাব্যরীতি। তাহলে এই যে পদ্য কাব্যরীতি, গদ্য কাব্যরীতি, এগুলি কিন্তু সম্পূর্ণ লিখন পদ্ধতি, মানে লেখ্য ভাষার রীতি। পদ্য কাব্যরীতিতে সাধারণত ছন্দ ও মিল থাকে। তাহলে এখানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন কাব্যরীতিতে ছন্দ এবং মিল, সাধারণ ছন্দ এবং মিল থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে পদ্য কাব্যরীতিতে। ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতিটা হচ্ছে পদ্য কাব্যরীতি। কারণ আমরা একটু আগেই যে পড়লাম যে বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন যে নিদর্শন সেটা হচ্ছে কি, চর্যাপদ। আর এই চর্যাপদ সম্পূর্ণ ছিল কিন্তু পদ্য বা কাব্য, মানে কবিতা টাইপের। তাহলে পদ্য কাব্যরীতি হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষার গদ্য কাব্যরীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির বাক্য সাধারণ বাক্যর চেয়ে সবচেয়ে আলাদা হয়ে থাকে। আচ্ছা, এইগুলা হচ্ছে কি পদ্য এবং গদ্য, এগুলো আলাদা কিছু কাব্যরীতি। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন লেখনী, বাংলা সাহিত্যের আরও অনেক ধরনের লেখনী আছে। ঠিক আছে, গল্প, নাটক, উপন্যাস। তো যাই হোক, এখানে আমরা দুইটা রীতি সম্পর্কে জানলাম, যে লেখ্য ভাষার উল্লেখযোগ্য দুইটা রীতি, একটা হচ্ছে পদ্য কাব্যরীতি আর একটা হচ্ছে গদ্য কাব্যরীতি। এরপর আসি সাধুরীতি। সাধুরীতি হচ্ছে দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ, জ্ঞান চর্চা প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। এই যে 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে কার হাত ধরে? একটু আগে আমি বলছি কার হাত ধরে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে। প্রায় 1.5 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল। এরপরে আমরা দেখব সাধুরীতির বৈশিষ্ট্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য রীতির জনক। ঠিক আছে, এবার আমরা দেখব সাধু এবং চলিত এই দুইটা রীতির মধ্যে সাধুরীতির সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। আমরা সাধুরীতির সেই বৈশিষ্ট্যগুলো দেখব। তো দেখো, এখানে ক, খ, গ 3টা পয়েন্ট করা আছে। সাধুরীতিতে ক্রিয়াপদ দীর্ঘতর হয়, মানে কি সাধুরীতির যে ক্রিয়াপদগুলো, ভার্ব, যে শব্দগুলো তারা কাজ বোঝায়, এই শব্দগুলো একটু দীর্ঘ হয়। ঠিক আছে, চলিত রীতির যে সাধুরীতির ক্রিয়াপদগুলো দীর্ঘ হয়। এইখানে এই পয়েন্টগুলো, মানে এগুলো যদি না পড়ো তাহলে তোমরা কিন্তু বাংলা ব্যাকরণের সম্পূর্ণ দুর্বলই থেকে যাবে। ঠিক আছে, এগুলো ভালোভাবে বুঝে মনে রাখতে হবে। ঠিক আছে, আমি মুখস্থর কথা বলছি না, বুঝতে হবে, বুঝে মুখস্থ রাখতে হবে। না বুঝে কেউ মুখস্থ করে না, তাহলে কিন্তু আবার ভুলে যাবে। দেখো, সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর। ঠিক আছে, ক্রিয়াপদগুলা বা যে শব্দগুলো দ্বারা ভার্ব বোঝায়, কাজ, ঠিক আছে, সেই পদগুলো এখানে দীর্ঘতর হয়। যেমন দেখো, করা ক্রিয়ার রূপ, করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে,
করিতে, করিয়া, করিলে, করিবে। দেখো এই যে শব্দগুলো কিন্তু দীর্ঘতর। এখন তো আমি দীর্ঘতর বোঝানোর জন্য আমি এর যে সংক্ষিপ্ত রূপটা আছে সেগুলো একটু বলি। দেখো করা ক্রিয়ার যে রূপ করিতেছে, করিতেছে আমরা যদি চলিতভাবে বলি তাহলে সেটা করতেছে, করিয়াছে সেটা হবে করেছে, করিল হবে করলো, করিলে হবে করলে, করিলাম করলাম, করিত করত, করিতেছিল সেটা হবে করতেছিল, করিয়াছিল করেছিল, করিব করব বা করিবে করবে। এইভাবে ঠিক আছে, এইভাবে হচ্ছে সাধুরীতির ক্রিয়াপদগুলো দীর্ঘতর হয়, আর চলিত রীতি এগুলো একটু হ্রস্ব মানে ছোট হয়। ঠিক আছে, তারপর খ নাম্বার পয়েন্ট খ, দেখো সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। ঠিক আছে, সাধুরীতির ক্রিয়াপদ দীর্ঘ হয়, সাধুরীতির সর্বনামে বহু সর্বনামে হ যুক্ত হয়। যেমন দেখো তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি। তাহলে এগুলো যদি আমরা চলিত রীতিতে বলি তাহলে কি হয়, তারা, এরা, যা, তা, ঠিক না, এরকম। তারপরে সাধুরীতিতে তৎসম শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। দেখো সাধুরীতিতে তৎসম শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। তৎসম শব্দ এবং সাধিত শব্দটা কি? এই তৎসম শব্দটা তোমাদের ব্যাকরণ ওইভাবে নেই এখন। আগের যে 2019 সালের আগের যে ব্যাকরণগুলো ছিল সেগুলোতে এই শব্দের 5টা ভাগ ছিল। ঠিক আছে, এই শব্দ বা পদ 5 প্রকার, বিশেষ্য না, তৎসম শব্দ, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এরকম কয়েকটা ভাগ ছিল। যেহেতু ওগুলো তোমাদের ব্যাকরণে নেই তাহলে ওগুলো নিয়ে আমি কথা বাড়াবো না, তবে সংক্ষেপে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখি যে এই যে তৎসম শব্দ হচ্ছে এই সংস্কৃত ভাষার শব্দের প্রাধান্য। ঠিক আছে, সংস্কৃত ভাষা থেকে যেই শব্দগুলো চলে আসছে। এখন আবার বলবো যে সংস্কৃত কি। সংস্কৃত হচ্ছে এই যে সনাতন ধর্মের এই শ্রী মদবোধ গীতা, রামায়ণ, মহাভারত, এই গ্রন্থগুলো যেই ভাষায় লেখা সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা থেকে যেই শব্দগুলো আমাদের বাংলায় সরাসরি চলে আসছে সেই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। এবং সাধিত শব্দ কি? সাধিত শব্দ হচ্ছে শব্দের সাথে যখন এই বিভক্তি বা অন্যান্য বর্ণযুক্ত হয়ে যখন শব্দটা পরিবর্তন হয় তখন সেটা হচ্ছে সাধিত শব্দ। যেমন একটা উদাহরণ দিই তোমাকে, গোলাপ এটা একটা মূল শব্দ, কিন্তু আমি যদি বলি গোলাপি তাহলে এটা হচ্ছে সাধিত শব্দ। তাহলে সাধুরীতিতে তৎসম এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। ঠিক আছে, মনে রাখতে হবে সাধিত শব্দের প্রাধান্য থাকে, এটা মনে রাখা, এটা প্রশ্ন আসে না। ঠিক আছে, পরীক্ষা আসে তৎসম শব্দের বিষয়টা, যে সাধুরীতি তৎসম শব্দবহুল, আর এর উল্টা হচ্ছে চলিত রীতি। এরপরে দেখো সাহিত্যে সাধুরীতির উদাহরণ, এখানে একটা টেক্সট উল্লেখ করা আছে, তোমরা এটা একটু পড়ে নিও, যে এখানে সাধু ভাষার শব্দর ব্যবহার অনেক বেশি। ঠিক আছে, যে মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, একটা টেক্সট, একটা গদ্য থেকে নেওয়া হয়েছে, তোমরা এটা পড়ে নিও। এটা সাধুরীতির ব্যবহার অনেক বেশি। এরপরে আবার দেয়া আছে একটা চলিত রীতির। ঠিক আছে, আমরা এখন পড়ব প্রমিত রীতি। আমরা সাধুরীতি মোটামুটি শেষ করলাম, এবার আমরা আসি প্রমিত রীতি। দেখো 20 শতকের সূচনায়, তো 20 শতকের সূচনা আমি এক্সাক্ট সময়টাও বলে দিই। এটা হচ্ছে 1914 সালে একটা পত্রিকা ছিল, প্রমোদ চৌধুরীর একটা পত্রিকা ছিল, সবুজপত্র পত্রিকা। ওই পত্রিকাকে কেন্দ্র করে এই চলিত রীতি ব্যাপকভাবে প্রচলন পায়। ঠিক আছে, চালু হয়। তো আমরা একটু পড়ি প্রমিত রীতি। 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্যরীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয়। এই যে দেখো, যে আমরা এর আগে পড়ছিলাম যে ক্রিয়াপদ, সর্বনাম পদ দীর্ঘ হয় সাধুরীতিতে, আর চলিত রীতিতে দেখো ক্রিয়া, সর্বনাম পদ, এখানে একটা অতিরিক্ত কথা আছে, অনুসর্গ। ঠিক আছে, ক্রিয়া এবং সর্বনাম পদের যে বিষয়টা সেটা কিন্তু সাধুরীতির উল্টা চলিত রীতিতে ক্রিয়া, সর্বনাম পদ হ্রস্ব হয়। হ্রস্ব মানে ছোট। ঠিক আছে, হ্রস্ব ছোট আর দীর্ঘ মানে বড়। আর এখানে আরেকটা কথা আছে সাথে, অনুসর্গ। অনুসর্গ হচ্ছে কি? অনুসর্গ কিছু নির্দিষ্ট কিছু শব্দ। ঠিক আছে, যেমন আমরা যে বলি হতে, থেকে, চেয়ে, যাবত, এই টাইপের কিছু শব্দ আছে অনুসর্গ, এগুলা জাস্ট তোমরা মুখস্থ করে ফেলবা। তো দেখো অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে। ঠিক আছে, এখানে তৎসম শব্দের ব্যবহার তুলনামূলক কম, তৎসম শব্দের ব্যবহার বেশি হচ্ছে সাধুরীতিতে,
আর প্রমিত রীতিতে বা চলিত রীতি যাই বলি সেখানে সাধু রীতির ব্যবহার, এই তৎসম রীতির ব্যবহার বা তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কম। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি মান্য বা লেখ্য রীতিতে পরিণত হয়। আস্তে আস্তে সাধু রীতিকে সরিয়ে, আগে সাধু রীতি ছিল লেখ্য রীতি, কিন্তু এখন আস্তে আস্তে এটা মানে কমতে কমতে এটা শেষের পর্যায়ে, ঠিক আছে। চলিত রীতি মান্য লেখ্য রীতিতে পরিণত হয়। এই চলিত রীতি ক্রমে বাংলার প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়। প্রমিত রীতি হলো কোনো ভাষার আনুষ্ঠানিক ব্যবহারের জন্য নির্ধারিত মান্য রীতি। এই মান্য কি? মান্য হচ্ছে আদর্শ, এজন্য এটি মান রীতি নামে পরিচিত। তাহলে দেখো, প্রমিত রীতির আরেক নাম হচ্ছে মান রীতি। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা, যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য, আমরা সাধু রীতির বৈশিষ্ট্য দেখলাম, এবার দেখব প্রমিত রীতির যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে। তবে মোটামুটি বলা যায় যে সাধু রীতি উল্টাই হবে প্রমিত রীতি, ঠিক আছে। দেখো, প্রমিত রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ রস্য হয়। ক্রিয়ার ক্ষেত্রে যেমন দেখো, ওই যে আমি কিন্তু এগুলো আগেই বলেছি তোমাদেরকে, যেমন করা, করছে, করেছে, করলো, করলে, করলাম। যেমন এই করলাম, এটার সাধু রীতি হবে করিলাম, ঠিক আছে, এরকম। তারপর খ নম্বরে দেখো, প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়। যেমন তৎসম শব্দ, দেখো তৎসমে আছে কি বৎসর, আর লেখা যায় আবার তদ্ভব শব্দে লেখা যায় বছর। একইভাবে চন্দ্র, এটা তৎসম শব্দ, এটাকে আবার তদ্ভব হিসেবে চাঁদ লেখা যায়। তাহলে এইভাবে সাধু ও কি বলে তৎসম এবং তদ্ভব উভয় রূপই লেখা যায়, কিন্তু সাধু রীতিতে শুধু তৎসম শব্দই লেখা হয়, ঠিক আছে। এরপরে প্রমিত রীতি। প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, যেমন ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে ইত্যাদি না লিখে ধুলা, তুলা, ঠিক আছে। এই যে দেখো, এই ধুলো, তুলো, এই শব্দগুলা সাধু রীতিতে ব্যবহার করা হয়, আর এগুলোই কিন্তু সংস্কৃত শব্দ। ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে, এগুলো সংস্কৃত শব্দ, এগুলো সাধু রীতিতেই ব্যবহার হয়। আর এরপরে চলিত রীতিতে ব্যবহার হয় ধুলা, তুলা, মূলা ইত্যাদি। এরপরে এখানে একটা টেক্সট দেয়া আছে, ঠিক আছে, এটা তোমরা পড়ে নিবা। আচ্ছা, এরপরে আমরা শেষের দিকে চলে আসছি। তো এখানে একটু খেয়াল করে দেখো, প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা, ঠিক আছে। প্রমিত কথ্য বা লেখ্য, প্রমিত তার কাছে দ্বিতীয় ভাষা। এই যে প্রত্যেকটা শিশুরই প্রথম ভাষা হচ্ছে তার আঞ্চলিক ভাষা, প্রথমে সে আঞ্চলিক ভাষায় শেখে। তারপরে প্রমিত কথ্য বা লেখ্য, তার কাছে কিন্তু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা। শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তকই হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। এটা গুরুত্বপূর্ণ একটা কথা, যে প্রমিত রীতি শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কোনটা? পাঠ্যপুস্তক, ঠিক আছে। পাঠ্যপুস্তকটা হচ্ছে এই প্রমিত রীতি শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। বিষয়টা ভালোভাবে মনে রেখো। এরপরে তোমাদের এখানে কিছু এমসিকিউ আছে, কটা 5টা এমসিকিউ আছে, আমি এগুলো তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা, বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? তো দেখো, আদর্শ রীতি প্রমিত রীতি, ঠিক আছে, বা এর আরেক নাম আছে কি মান রীতি। কারণ আঞ্চলিকতা তো আদর্শ রীতি হতে পারে না, সাধু রীতি এটা তো আদর্শ রীতি না, ঠিক আছে। যে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি, এর আরেক নাম হচ্ছে মান রীতি। অপশন গ নাম্বার সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় কখন? দেখো, প্রাচীন যুগে না, মধ্যযুগে না, 19 শতকের শুরুতে তোমার সাধু গদ্য রীতির সূচনা হয়, গ নাম্বার উত্তর। আর ঘ নাম্বারে যে 20 শতকের শুরুতে আছে, সেটা হচ্ছে আমাদের
সরি, এটা হচ্ছে 20 শতকের শুরুতে। সাধু গদ্য রীতির সূচনা হয় 20 শতকের শুরুতে। আর যে চলিত রীতি, আচ্ছা সরি ফর মাই মিস্টেক, এখানে হচ্ছে 19 শতকের শুরুতেই এই সাধু গদ্য রীতি শুরু হয়। আর 20 শতকের শুরুতে হচ্ছে তোমার এই যে চলিত রীতি, ঠিক আছে, চলিত রীতি, এটা হচ্ছে 20 শতকের। আর 21 শতকে তো আমরাই আছি এখন, 2026 সাল, তার মানে এখন 21 শতক চলতেছে। 3 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? সাধুরীতির ক্রিয়াপদ দেখো তো এখানে কোনটা দীর্ঘ, ঠিক আছে, দীর্ঘ স্বরে লেখা আছে কোনটা, দেখো করিল, করেছে, করত, করলাম, নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? দেখো এখানে কোনটা সাধুরীতির ক্রিয়াপদ? করিল, কারণ এর চলিত হতে পারে কি করলো, ঠিক আছে। আর বাকি 13টা কিন্তু চলিত রীতিতে দেয়া আছে। দেখো করেছে, এটা সাধু রীতিতে বললে হবে করিয়াছে, করত এটা হবে করিত, করলাম হবে হতো করিলাম, করিলাম বললে সাধু হবে। কিন্তু এখানে সাধু রীতিতে আছে শুধু অপশন ক নাম্বার, করিল। 4 নম্বর প্রশ্ন, সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? দেখো সাধু রীতির বৈশিষ্ট্য ক্রিয়ারূপ দীর্ঘ হয়। হ্যাঁ, আমরা এরকম পড়ছিলাম। বিশেষ্যের আধিক্য, না এই কথা ছিল না। অনুসর্গ রস্য, না রস্য তো চলিত রীতিতে। সর্বনাম রস্য তো না, রস্য হবেই না, রস্য হয় চলিত রীতিতে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর হবে 4-এর ক নাম্বার। 5 নাম্বার কোশ্চেন, বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? কামরূপী। সঠিক উত্তর গ নাম্বার। এখানে বাকি অপশনগুলো আমরা একটু দেখি। দেখো বরেন্দ্রী এটা হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের, আর পূর্বী বাংলাদেশের পূর্বাঞ্চলের, আর রাঢ়ী এটা ভারতের পশ্চিমবঙ্গেরই একটা অঞ্চলের ভাষা, ঠিক আছে। তাহলে এই ছিল আমার আজকের তোমাদের তৃতীয় পরিচ্ছদের উপরে একটি ক্লাস, সম্পূর্ণটাই শেষ করে দিলাম একটি ক্লাসে। তোমাদের কারো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করো, আর যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখন এরপরে তোমরা কোন বিষয়ের উপরে ক্লাস চাও তোমরা কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।